Horror Night, haunted by Nicholas Empire. রাইট, শুনছেন সবসময় নিকোলাস এম্পায়ার, আর শুরু হয়ে গেল হরর নাইটের আরেকটি নতুন এপিসোড। ঘড়িতে সময় রাত 11:59। হরর নাইটের স্পেশাল ইমেল এপিসোড অশুভ মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজিব, এবং সঙ্গে সাউন্ডে রয়েছেন রিফাত। আজ আমাদের লিসেনারদের পাঠানো অনেক গল্প রয়েছে, আমরা তাদের ঘটনাগুলোকে শুনব, এছাড়াও আপনাদের পাঠানো কমেন্টগুলো আমরা পড়ব। শুরুতেই আমাদের সঙ্গে কানেক্টেড হওয়ার নিয়মটি জানিয়ে দিই। আমাদের ফেসবুক পেজ হরর নাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখানে আজকের পর্ব নিয়ে একটি পোস্ট করা আছে, আপনি চাইলে সেখানে কমেন্ট করতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক ইনবক্সে আপনি মেসেজ করতে পারেন, এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো horrornight731@gmail.com। আপনি চাইলে আমাদেরকে ইমেলও করতে পারেন। এছাড়াও আপনি সরাসরি আমাদেরকে মোবাইলে SMS করতে পারেন। আমাদের SMS করার নিয়মটি জানিয়ে দিচ্ছি। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HN স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, এবং স্পেস দিয়ে আপনার SMSটি লিখে পাঠিয়ে দিন 01998506104 এই নম্বরে। এনিওয়েজ, প্রতি সপ্তাহে আমরা অসংখ্য ইমেল পাই আপনাদের কাছ থেকে, এবং আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি, কারণ আপনারা ইমেল পাঠান বলেই আমরা নতুন নতুন গেস্ট পাই, আমরা নতুন নতুন ঘটনা পাই, এবং সেই ঘটনা আপনাদেরকে উপহার দিতে পারি। তাই আজকেও আমরা শুরু করব আপনাদের পাঠানো বিশেষ কিছু ইমেল দিয়েই। আমি সারা সপ্তাহ শুধু এই দিনটার জন্য অপেক্ষা করি, এই মুহূর্তের জন্য অপেক্ষা করি। আপনাদের সঙ্গে সত্যি আমার আসলে অন্যরকম একটি ইনভিজিবল কানেকশন তৈরি হয়ে গেছে। আমি এটাও বিশ্বাস করি আপনাদের সবার আন্তরিকতা এবং ভালোবাসাই আমাদের হরর নাইটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখতে দেখতে আমরা ৫ম এপিসোডটি শুরু করতে যাচ্ছি। পুরো ক্রেডিটটাই আপনাদের ইন্সপায়ারেশনে আমাদেরকে কাজ করার স্পিড যোগায়। তাই আপনার জীবনে ঘটে যাওয়া কোনো হরর ইনসিডেন্ট অথবা আপনার চেনা জানা অন্য কারোর সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর কিছু আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করার নিয়মটি বলে দিচ্ছি। আপনি সরাসরি আপনার ঘটনাটি আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো horrornight731@gmail.com। অবশ্যই ইমেইলে আপনার নাম, লোকেশন এবং কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করতে ভুলবেন না। প্রবাসী লিসেনারদেরকে বলছি, আপনারা চাইলে ইমেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ভয়েস রেকর্ডিং অথবা স্টোরি পাঠাতে পারেন। আপনি কোনো কারণে আজকের এপিসোডটি মিস করে থাকলে রেকর্ডেড ভিডিওটি পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল নিকোলাস এম্পায়ারের হরর নাইট প্লেলিস্টে এবং আমাদের ফেসবুক পেজ হরর নাইটে। সো কোনো কথা না বাড়িয়ে এখন একটা ঘটনায় যেতে চাই। ঘটনাটি যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম নাজিব ভাই ও হরর নাইটের শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার নাম সায়েম। পেশায় আমি একজন ছোটোখাটো ইউটিউবার, প্রকৃতি আর ভ্রমণ বিষয়ক ভিডিও বানাই। ঘটনাটি 2022-এর ডিসেম্বরে। তখন ছিল হাড় কাঁপানো শীত। আমি গিয়েছিলাম গোপালগঞ্জের এক ইউনিয়নে। সঙ্গত কারণেই আমি এক্সাক্ট গ্রাম বা ইউনিয়নের নাম প্রকাশ করছি না। আমার বন্ধু নয়নের বিয়েতে আমি যোগ দিতে গিয়েছিলাম। শুরুতেই বলে রাখি, আমার বন্ধুটি ছিল হিন্দু ধর্মের। সাধারণত হিন্দুদের বিয়ে রাতে অনুষ্ঠিত হয়, তার উপর ছিল আবার শীতকাল। সো আমি খুব এক্সাইটেড ছিলাম। যে গ্রামে আমি গিয়েছিলাম সেই গ্রাম নিয়ে নয়ন প্রায় বলতো, দোস্ত, আমার বাড়ি যে গ্রামে সেখানে পুরনো একটা লোককথা আছে। লালবাতি নামে একটা জিনিস নাকি মাঝরাতে নদীর ঘাটে দেখা যায়। লোকজন বলে ওটা দেখলেই নাকি বিপদ, কারণ ওটাকে অনুসরণ করলে মানুষ নাকি আর ফিরে আসে না। আমি এই ব্যাপারটা লোককথা ভেবে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এখন বুঝি লোককথা কখনো কখনো সত্যের কাছাকাছি থাকে, কখনো তার থেকেও ভয়ঙ্কর। নয়নের দাদু বললেন, প্রায় 18 বছর আগে নাকি এক ট্রলারে মাঝরাতে আগুন ধরে যায়। ট্রলারের 12 জন যাত্রী, কারো নিথর শরীর পাওয়া যায়, কারো পাওয়া যায় না। ওই রাতের পর থেকেই নদীর ধার বরাবর একটা লাল আলো নাকি ঘুরে বেড়াতে দেখা যায়, কখনো ধীরে, কখনো আকস্মিক গতি বাড়িয়ে। গ্রামের লোকজন বলে লাইটটা নাকি মানুষের নয়, ওটা ডাক। ওটাকে অনুসরণ করলে মানুষ নাকি সরাসরি অজানা জগতে টেনে নেয়। আমি এসব শুনে হেসেছিলাম। সেই ভুলটাই জীবনভর ভুলে থাকতে হবে। যাই হোক, বিয়ের রাতে বিয়ের আসর জমে উঠেছিল। সন্ধে থেকেই ঢাকঢোল, নাচ, গান, আলো সবকিছু মিলে চমৎকার এক পরিবেশ। হঠাৎ রাত 11টা নাগাদ জেনারেটরের শব্দ থেমে গেল। পুরো এলাকা অন্ধকারে। সবাই মোবাইলের আলো জ্বালালো। আমি স্টেজ থেকে নেমে নদীর দিকে মাঠে গেলাম।
দূর থেকে হালকা কুয়াশার মধ্যে নদীটা ঝিলিক দিচ্ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। ঠিক তখন নদীর দিক থেকে এক লাল বর্ণের ছোট্ট একটা আলো আস্তে আস্তে উঠতে শুরু করলো। আমি ঠিক বিশ্বাস করতে পারছিলাম না, সবার কথা কি তাহলে সত্যি, নাকি এটা কোনো নৌকার টর্চ? কিন্তু আলোটা ছিল ঠিক এরকম, যেন বাতাস ঝুলে আছে, কোনো মানুষ ধরেনি, আশেপাশে কোনো নৌকা নেই, কোনো ছায়াও নেই, কিন্তু আলো আছে। আলোটা ধীরে ধীরে আমার দিকে তাকানো প্যাঁচার মতো ফুস করে ঝাপসা হয়ে আবার জ্বলে উঠছিল। আমি মোবাইল বের করে জুম করতেই হঠাৎ আমার চোখে পড়ল আলো ঠিক পাশেই একটি মানুষের মতো ছায়া ভেসে উঠল। শুধু ছায়া, অন্য কিছু নয়। মুখ নেই, হাত নেই, কিন্তু মনে হচ্ছিল সে আমাকে দেখছে। হঠাৎ একটা শব্দ শুনলাম, এইদিকে। এটা কোনো মানুষের ডাক না, এটা ছিল মিশ্র কিছু জেলেদের ডাক, জলের শব্দ, কাশির শব্দ আর ভেজা নিঃশ্বাস মিলিয়ে ভয়ঙ্কর এক শব্দ। আমার বুকের ভেতর ধুকফুক শুরু হলো। আমি পেছনে তাকিয়ে দেখলাম সবাই আলো, খাবার, জেনারেটর নিয়ে ব্যস্ত। কেউ আমার দিকে একবারও তাকাচ্ছে না। আমি যেন আলোর জগতে একা, আর সেই লাল আলো আমাকে স্পষ্টভাবে কাছে ডাকছে। আমি যত দূরে যাই আলোটা তত কাছে আসে, যেন হাঁটছে, সাঁতার কাটছে এবং আমাকে খুঁজছে। এরপর যা দেখি মানুষ ভুলেও তা কল্পনা করতে পারবে না। আলোটা আমার থেকে মাত্র 15 থেকে 20 ফুট দূরে। ঠিক তখনই অন্ধকার পানির ভিতর থেকে একটা মানুষের হাত উঠে এলো। হাতটা সাদা মোমের মতো, আঙুলগুলো শুকনো, মনে হচ্ছিল বহুদিন যাবৎ ভিজে আছে পানিতে। আর সেই হাত লাল আলোটাকে ধরল, কিন্তু আলোটা নিভে গেল না, বরং তারও তীব্র হলো। তারপর হাতের সঙ্গে একটা শরীর উঠে এলো। শরীরটা পানি থেকে নামতেই আমি এটা বুঝলাম এটা কোনো মানুষ নয়। তার চোখ নেই, চোখের জায়গায় ফাঁকা গর্ত, আর সেই গর্তের ভিতর লাল আলোর ক্ষুদ্র প্রতিফলন। তার মুখ ভাঙা, গাল থেতলানো, ঠোঁট ছিঁড়ে আছে, জল ঝরছে ক্রমাগত। সে হাঁটছিল না, বরং ভাসছিল। তার গলায় বড়সড় একটা দড়ি। দড়িটা টেনে আনা হয়েছে, মনে হচ্ছে তাকে নদীর তলা থেকে কেউ টেনে এনেছে। আমি পিছিয়ে যেতে গিয়ে আমার পা নড়াতে পারছিলাম না। শরীরে অদ্ভুত ঠান্ডা নেমে এসেছিল। সে মুখহীন প্রাণী আমার দিকে তাকিয়ে থাকলো কয়েক সেকেন্ড। যদিও তার চোখ ছিল না, তারপর খুব ধীরে ধীরে তার ডান হাত উঠতে লাগলো। আমি বুঝলাম সে আমাকে ডাকছে না, সে আমাকে নিতে এসেছে। হঠাৎ তার চোখ দুটির গর্তের ভিতর থেকে লাল আলোর মতো দুটি গোলক জ্বলে উঠল, আর সেই আলো আমার চোখের উপর পড়তেই আমার মাথার উপর অদ্ভুত এক যন্ত্রণা শুরু হলো। মনে হচ্ছিল কেউ আমার স্মৃতি খুঁজছে, আমার ভেতর থেকে টেনে বের করার চেষ্টা করছে। ঠিক তখনই কেউ আমার কাঁধ মুচকে ধরল। পেছনে ফিরে দেখি নয়নের চাচা। তিনি কাঁপতে কাঁপতে বললেন, দৌড়াও, চোখ নামাও, তাকিও না। আমি তার কথা মতো দৌড়াতে লাগলাম। তিনি আমাকে টেনে আনলেন বিয়ের ভিড়ের দিকে। আমি যখন পেছনে তাকালাম, লাল আলোটা তখন আবার নদীর উপর ভাসছে, কিন্তু সেই প্রাণীটা অদৃশ্য, যেন কিছুই ঘটেনি। নয়নের চাচা আমাকে নিয়ে ফাঁকা একটা জায়গায় বসলেন, তার চোখে আতঙ্ক। তিনি বললেন, ট্রলারের 12 জন মারা যায়নি বাবা, 7 জনের লাশ পাওয়া গেছে, 5 জনের পাওয়া যায়নি। লোকজন ভাবে এরা আগুনে পুড়ে গেছে, কিন্তু আসলে ওরা কেউ মরেনি, ওরা বদলে গেছে। তারপর তিনি বললেন, যেদিন তার আগুনে পুড়েছিল সেদিন নদীর পানি লাল হয়েছিল। সেদিন থেকে এই নদীতে একটা আলো জন্ম নেয়, আর সেটা হলো অভিশাপের আলো। যারা নিখোঁজ হয়েছিল তারা ওই আলোর ভেতর বন্দী। আমি কাঁপতে কাঁপতে বললাম, লাল আলোটা আমাকে ডাকছিল কেন? তিনি বললেন, কারণ ওই 5 জনের আত্মা পূর্ণ হয়নি, তাদের জগৎ অসম্পূর্ণ, তাই তারা নতুন কাউকে নিতে চায়। একজন মানুষ মানে তাদের শক্তি তো বাড়বে, তাই ওরা তোমাকে ডাকছিল। বিয়ের পরে আমি দ্রুত গ্রামটা ছাড়লাম। বাসে ওঠার সময় শেষবার নদীর দিকে তাকালাম, দেখলাম পুরো নদীর উপর কুয়াশা জমে আছে, আর কুয়াশার ভেতর একটা ছোট লাল আলো এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মনে হলো এটা এখানেই শেষ না, এটা আমাকে মনে রাখবে। এখনো কখনো কখনো রাতে চোখ বন্ধ করলে সেই লাল আলোটা আমি দেখতে পাই। কখনো অনেক দূরে, কখনো খুব কাছে, কখনো ঠিক আমার কপালের সামনে। এর মাঝে মাঝে একটি ভেজা কণ্ঠ ফিসফিস করে, এইদিকে। থ্যাংক ইউ সো মাচ অসম্ভব সুন্দর স্টোরিটি শেয়ার করার জন্য।
সো গাইস, আপনারাও যদি আপনাদের লাইফে ঘটে যাওয়া এমন কোনো হন্টেড স্টোরি অথবা আপনার পরিচিত কারো জীবনে ঘটে যাওয়া এরকম হন্টেড স্টোরি আমাদেরকে শেয়ার করতে চান, তাহলে এখনই আমাদের ইমেল অ্যাড্রেসটিতে আপনি আপনার স্টোরিটি মেল করে পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো horrornight731@gmail.com। অবশ্যই ইমেল লেখার সময় ইমেইলে আপনার নাম, লোকেশন এবং কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করতে ভুলবেন না। প্রবাসী লিসেনারদেরকে বলছি, আপনারা চাইলে ইমেল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ভয়েস রেকর্ডিং অথবা স্টোরি পাঠাতে পারেন। এছাড়াও আমাদের সঙ্গে কানেক্টেড হওয়ার নিয়মটি আরও একবার বলে দিচ্ছি। আপনি যদি চান যে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাই, তাহলে আপনি আপনার ঘটনাটি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ হরর নাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে আজকের পর্ব নিয়ে একটি পোস্ট করা আছে। আপনি চাইলে সেখানে কমেন্ট করতে পারেন এবং আমাদের ফেসবুকে ইনবক্সে মেসেজ করতে পারেন। সো গাইস, এবার ফিরে যাচ্ছি আমরা দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা শুরু করার আগে আমরা কিছু এসএমএস পড়ে নেই। আমাদের কাছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেই এসএমএস করেছেন। আমাকে এসএমএস করেছেন রাজীব গাজীপুর থেকে। তিনি লিখেছেন, আমার ফোনে ব্যালেন্স শেষ, তবুও একটি এসএমএস পড়া হচ্ছে না, তাই লাস্ট এসএমএসটি করলাম, দয়া করে পড়বেন। এই তো পড়ে ফেললাম, ধন্যবাদ। খুলনা থেকে লিখেছেন আরিফ, আমি এসএমএস করেছি বাট আমার এসএমএস পড়া হচ্ছে না, এই তো আপনার এসএমএসটি পড়ে ফেললাম। ফারহানা বরিশাল থেকে লিখেছেন, ভাইয়া আজকের এপিসোডটি অসম্ভব সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। রবিউল আমাকে খুলনা থেকে এসএমএস করেছেন, তিনি ভয় পেয়েছেন এবং হরর নাইট শুনছেন, তারপর তিনি এসএমএস করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আকাশ রামপুরা থেকে এসএমএস করেছেন। এছাড়াও মিজান রাজশাহী থেকে এসএমএস করেছেন। জুনায়েদ জুহি মুসা শান্তিনগর থেকে এসএমএস করেছেন। আরও দেখতে পাচ্ছি এসএমএস করেছেন রাকিব সাভার থেকে। আমার মনে হয় আমি অনেক ভয় পেয়েছি। ও আচ্ছা, ইজ দ্য সাকসেস অফ হরর নাইট, থ্যাংক ইউ। এই তো আপনার এসএমএসটি পড়ে ফেললাম। সিমরান, তিনি আমাদের সঙ্গে আছেন এবং হরর নাইট শুনছেন, থ্যাংকস আ লট ফর সেন্ডিং দ্য এসএমএস। অলরাইট গাইস, সো এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি শুরু করছি। আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন আরমান। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম নাজিব ভাই, আমার নাম আরমান। আমি বরিশালের এক পুরনো ও জনবিচ্ছিন্ন এলাকায় থাকি। ঠিক কোন জায়গাটি সেটা বলছি না, কারণ এই গল্পের যাদের নিয়ে আজ আমি কথা বলবো তারা যদি এই ঘটনা শুনে ফেলে, তবে শুধু আমার না, পুরো এলাকার উপর নেমে আসবে অজানা দুর্ভোগ। ঘটনাটি আজ থেকে প্রায় 4 বছর আগের। আমাদের গলিটা ছিল খুব লম্বা আর সরু। শেষ মাথায় দূর থেকে দেখা যায় একটা পরিত্যক্ত ধাঁচের দোতলা বাড়ি। যদিও বাড়িটি পরিত্যক্ত ছিল না, কিন্তু সেখানে একটার পর একটা অদ্ভুত ঘটনা ঘটত। এই বাড়ির মালিক ছিলেন একজন সরকারি কর্মকর্তা। তিনি কিছুদিন আগে রিটায়ারমেন্টের পর তার মেয়ের কাছে আমেরিকাতে চলে যান। বিদেশে থাকবেন বলে বাড়িটা ভাড়া দেওয়ার দায়িত্ব দেন এক লোকাল প্রপার্টি এজেন্টকে। একদিন গলির সবাই দেখলো একটি সাদা ভ্যান এসে থামলো সেই বাড়ির গেটে। ভ্যান থেকে নামলো 3 জন পুরুষ, 2 জন মহিলা। সবাই কালো পোশাকে, সানগ্লাস পরে, মুখে অদ্ভুত বিষণ্ণতা। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো তাদের সঙ্গে একটাও আসবাবপত্র ছিল না। না ছিল বিছানা, না ছিল কোনো টেবিল, না ছিল ফ্রিজ, না টেলিভিশন, শুধু কয়েকটা সিল করা বাক্স। আমরা ভেবেছিলাম পরে হয়তো নিয়ে আসবে, কিন্তু না, পরে 3 সপ্তাহেও তাদের ঘরে নতুন কিছু ঢুকতে দেখেনি কেউ। তারা কারোর সাথে কথা বলতো না, সালামের জবাবও নিত না। মহিলাদের কখনো দেখা যেত না, শুধু রাতে জানালায় ক্ষীণ ছায়া নড়তে দেখা যেত। একদিন আমাদের গলির দোকানের ছেলেরা বলল, ভাই ওই বাসায় কোনো জানালা কেন যেন কখনো খুলে না, ওদের বাসা থেকে কেউ ময়লা ফেলে না। পরিচ্ছন্নতা কর্মীরা বলল, ওরা আমাদের ময়লা নিতে দেয় না, নিজেরা কোথায় যেন দূরে ফেলে আসে। এটা কিভাবে সম্ভব? মানুষ বাস করলে ময়লা তো হবেই, তাহলে কি তারা কিছু লুকাচ্ছে? গলির শেষের এক মুরব্বী একদিন বললেন, বেটা, রাতে ওই বাড়িতে কুকুরের ডাকের মতো শব্দ আসছে, তারপর হঠাৎ দেখি একদম চুপ। আমি নিজেও 2 বার শুনেছি, কিন্তু সেটা কুকুর ছিল না, আর কিছু ছিল, কোনো মানুষের মতো, কিন্তু মানুষ নয়। এক সন্ধ্যায় আমি বাচ্চাদের নিয়ে ঘুরতে গিয়েছিলাম। সেখানে দেখি ওই বাড়ির 2 জন মানুষ একটা পিৎজার দোকানে 2 জন মেয়ের সঙ্গে খুব নিচু স্বরে কথা বলছেন, কিন্তু তারা কিছু খাচ্ছিলেন না, শুধু কথা, ধীরে ধীরে এবং চোখ নামিয়ে। কিছুক্ষণ পর মেয়েরা 2টো মোটা খাম তাদের হাতে দিল, আর তারা তৎক্ষণাৎ উঠে বেরিয়ে গেল। মেয়েদের মুখে আতঙ্ক ছিল, কিন্তু অদ্ভুতভাবে স্বাভাবিক অভিনয় করছিল। এরপর আমরা গলির সবাই মিলে মিটিং ডাকলাম।
সবাই বলল ওনাদের কর্মকাণ্ড সত্যিই সন্দেহজনক, এদেরকে সরাতে হবে। আমি সাথে সাথে মালিককে ফোন করলাম আমেরিকাতে। তিনি শুনে বললেন, আমি তো জানিও না তারা আসলে কারা, এজেন্টের উপর ভরসা করেছিলাম। তিনি তাদের আইডির কপি পাঠালেন। আমরা দ্রুত আইডি কার্ডগুলো অনলাইনে মিলিয়ে দেখলাম। যেটা দেখলাম সেটা আসলে অবিশ্বাস্য। তাদের আইডি কার্ডের সবগুলো ঠিকানা ভুয়া। এই ঘটনার কিছুদিন পর এক রাতে পুরো এলাকায় লোডশেডিং হলো। সবাই বাইরে এসে গরম হাওয়া খাচ্ছে, কিন্তু সেই বাড়ির একটা জানালাও খুলল না, একবারও না। যেন কেউ নেই, বা সবাই আছে কিন্তু লুকিয়ে। পরের সপ্তাহে একদিন সন্ধেবেলায় আমাদের গলির মেয়ে রিমা দেখল ওই বাড়ির একজন পুরুষ কালো ব্যাগ নিয়ে বের হচ্ছে। কি ভেবে যেন রিমা দৌড়ে গিয়ে তার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নেয়। লোকটা এতটাই হচ্চকিত হয়ে গিয়েছিল যে সে কিছুই করতে পারেনি। সে দৌড়ে বাড়ির ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল। ব্যাগ খুলতেই এক প্রচণ্ড পচা তীব্র গন্ধ। ভেতরে ছিল কাটা ছাগলের মাথা, শুকনো রক্ত, কালো মোম আর অজানা কিছু অদ্ভুত অঙ্গ প্রত্যঙ্গ। সবাই মোবাইল বের করে ভিডিও করা শুরু করলো। মহল্লা উত্তাল হয়ে উঠল। মালিক, চেয়ারম্যান, মুরব্বী সবার উপস্থিতিতে আমরা দরজা ভাঙা ছাড়া আর কোনো উপায় পেলাম না। আমরা সবাই যখন দরজা ভেঙে ভেতরে ঢুকছিলাম, ভেতরে ঢুকতেই শ্বাস বন্ধ করে দেওয়ার মতো দুর্গন্ধ। দেয়াল জুড়ে কয়লা দিয়ে আঁকা অদ্ভুত ভাষা, অচেনা প্রতীক, রক্তের দাগ। রান্নাঘরের মেঝে পুরনো রক্তে ভরা। এক পাশে ধারালো ছুরি, বড় ধরনের কাঁচি, বড়সড় পাত্রে ছাগলের অস্ত্র। প্লেট ছিল মাত্র 4টি। জীবনের কোনো চিহ্ন নেই, ছিল শুধু 7টি বালিশ। এরা এক বিছানায় ঘুমাতো না, বালিশে মাথা দিত না, তাহলে বালিশ 7টা কেন? এরপর উপরে উঠতে আমরা থমকে গেলাম। ছাদের চক্রাকারে অনেকগুলো লোহার হুক, সেগুলোর সাথে ঝুলছিল জবনিকা, পুতুল এবং মানুষের মতো দেখতে কেমন যেন অদ্ভুত রকমের মূর্তি। প্রতিটি পুতুলে মানুষের নাম লেখা, কিছুতে সূচ গাঁথা, কিছুতে কালি দিয়ে চিহ্ন কাটা, কিছু অসম্পূর্ণ, মানে এগুলো এখনও বানানোর কাজ বাকি। আলমারির ভেতর ছিল লেবু, লবণ, অদ্ভুত গুঁড়া, মানুষের নামসহ নোটবুক, টাকার অঙ্ক, কারো বুকের ছবিতে লাল দাগ। সব মিলিয়ে প্রমাণ হলো এরা ছিল মূলত কালো জাদুকারী জিন। টাকার বিনিময়ে বা অন্য কিছুর লিপ্সায় হয়তো মানুষের জীবন নষ্ট করত। অনেকের সর্বনাশের হিসাব ছিল সেই নোটবুকে। আর সেসব পুতুল মানুষকে পঙ্গু, অসুস্থ বা মানসিকভাবে ভেঙে ফেলার জন্য বানাতো। ওরা বুঝতে পেরেছিল যে আমরা সন্দেহ করছি, তাই এক রাতেই সবাই বাসা থেকে হাওয়া হয়ে গেছে। বাড়ির মালিক কান্না করছেন। অর্থনৈতিকভাবে ক্ষতি তো হয়েছেই, কিন্তু ক্ষতির চেয়ে ভয়ানক ছিল বাড়ির অশরীরী নোংরা প্রভাব। হুজুর ডেকে কোরআন খতম হয়েছে, বাড়ি পরিষ্কার হয়েছে, কিন্তু কেউ আর থাকতে চায় না। আজও সেই বাড়ি খালি। রাত হলে ঘরের ভেতর নাকি হাওয়ার সঙ্গে ফিসফিস শোনা যায়। আরেকটা নাম বাকি আছে, আরেকটা। এমন মানুষ আছে আসলেই, যারা হাসি খুশি মানুষের জীবন টাকার বিনিময়ে শেষ করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে এমন মানুষ আর তাদের অশুভ নজর থেকে রক্ষা করুন। ধন্যবাদ ঘটনাটি পড়ে শোনানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসলে ঘটনাটি সত্যি অনেক ইন্টারেস্টিং ছিল। সো আমরা আমাদের চারপাশে যে সমস্ত মানুষকে আমরা দেখতে পাই, এই ধরুন আমাদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটেই, আসলে কর্মব্যস্ত এই জীবনে আমাদের শহরের এই যান্ত্রিকতার মাঝে হয়তো অনেক সময় আমাদের আসলে খেয়াল করা হয় না যে আমাদের বাসার পাশে কারা আছেন বা তাদের পরিচয়, বা অনেক সময় আসলে আমাদের এত জনসংখ্যা, এত মানুষ, এত কিছু, সো সব কিছুর পর আসলেই ভেরিফাই করে সব কিছু আগে থেকে জেনে নেওয়া সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। কিন্তু সত্যিই যদি এরকমটা হয় কারোর সাথে, চিন্তা করে দেখুন ঘটনাটা আসলেই কতটা ভয়ঙ্কর। অসংখ্য ধন্যবাদ ঘটনাটি পাঠানোর জন্য। অলরাইট গাইজ, সো আমরা অলরেডি শুনে নিলাম চমৎকার দুটি ঘটনা। আর এই মুহূর্তে আমি আমাদের সাথে কানেক্টেড হওয়ার নিয়মটি আরও একবার জানিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুক পেজ হরর নাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখানে আজকের পর্ব নিয়ে একটি পোস্ট করা আছে, আপনি চাইলে সেখানে কমেন্ট করতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুকে ইনবক্সে আপনি আপনার মেসেজ পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো horrornight731@gmail.com। আপনি চাইলে আমাদেরকে ইমেলও করতে পারেন।
এছাড়াও আপনি সরাসরি আমাদের মোবাইলে SMS করতে পারেন। আমাদেরকে SMS করার নিয়মটি বলে দিচ্ছি। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HN স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন এবং স্পেস দিয়ে আপনার SMS লিখে পাঠিয়ে দিন 01998506104 এই নম্বরে। আপনার ইন্সপায়ারেশনে আমাদের কাজ করার স্পিড যোগায়। তাই আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো রকম হরর ইনসিডেন্ট অথবা আপনার চেনা জানা অন্য কারোর সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর কিছু আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে HN স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন এবং স্পেস দিয়ে আপনার SMS লিখে পাঠিয়ে দিবেন 01998506104 এই নাম্বারে। অথবা আপনার ঘটনাটি যদি বেশ এলাবোরেট হয় এবং আপনি যদি সেটা আমাদেরকে ইমেল করতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো horrornight731@gmail.com। অবশ্যই ইমেলে আপনার নাম, লোকেশন এবং কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করতে ভুলবেন না। প্রবাসী লিসেনারদেরকে বলছি, আপনারা চাইলে ইমেল অথবা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ভয়েস রেকর্ডিং অথবা স্টোরিটি পাঠাতে পারেন। আপনি যদি কোনো কারণে আজকের এপিসোডটি মিস করে থাকেন, তাহলে ডেফিনেটলি আমাদের রেকর্ডেড ভিডিওটি পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল নিকোলাস এম্পায়ারের হরর নাইট প্লেলিস্ট এবং আমাদের ফেসবুক পেজ হরর নাইটে। সো গাইজ, আর কথা না বাড়িয়ে এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের নেক্সট ঘটনায়। আসসালামু আলাইকুম, আমি মাহিন, কিশোরগঞ্জের হুমায়পুর গ্রাম থেকে। আমি এখন সৌদিতে থাকি, তাই সরাসরি এসে ঘটনাটি বলতে পারছি না। আশা করি গল্পটি যদি প্রচারযোগ্য মনে হয় তাহলে আপনি আপনার মতো করে লিসেনারদেরকে শোনাবেন। ঘটনাটি 2025 সালের মানে এই বছরের আগস্টের শেষের দিকে, শুক্রবার বিকেল। আমি আমার মামাতো ভাই রিফাতের বাড়ি গিয়েছিলাম 2 থেকে 3 দিনের জন্য। রিফাতের বাবা মানে নওশাদ মামা নদীতে জাল ফেলে মাছ ধরেন। তিনি পেশায় জেলে হিসেবেই কাজ করতেন। তিনি আমাকে দেখে বললেন, চল না মামা, আজ জাল ফেলতে যাই হাওরের দিকে, সন্ধ্যের আগেই ফিরে আসব। সাথে সাথে আমি রাজি হয়ে গেলাম। হাওরটা খুব নির্জন। এর পাশে একটা শুকনো খেজুর গাছ, আর তার পাশে পুরনো একটা মাজারের ভাঙা চৌহদ্দি। যখন আমরা সেখানে পৌঁছালাম তখন আলো নরম হয়ে আসছে, দূরে কাক ডাকছে আর বাতাসে থমথমে একটা গন্ধ। ঠিক তখনই আমার চোখে পড়ে খেজুর গাছের নিচে গোল গোল কিছু একটা পড়ে আছে। দেখতে যেন কাঠের তৈরি মুখোশ, 4-5টা, সবগুলোর চোখ কোটর ফাঁকা। আমি মামাকে বললাম, মামা এগুলো কি? তখন মামা হাসতে হাসতে বললেন, ভূতের মুখোশ, গায়ের ছেলেপেলেরা করে, চলো দেখি। গাছের কাছে গিয়ে দেখি ওগুলো কাঠের নয়, সত্যিকারের মানুষের খোদাই করা মুখ। ঠোঁটের জায়গায় কালচে দাগ, মুখ শুকনো কাদার মতো কিছু যেন রক্তাক্ত হয়ে আছে। হঠাৎ মামা একটা মুখোশ তুলে নিলেন আর বললেন, মাহিন এগুলো খুব দামি মনে হচ্ছে, চলো এগুলো বাড়ি নিয়ে যাই। আমি ভয় পেয়ে বললাম, না মামা, এগুলো এখানেই রেখে যাই। কিন্তু মামার মুখ হঠাৎ অদ্ভুত হাসিতে বেঁকে উঠল আর চোখ লাল হয়ে উঠল। আর তখন মামা বলতে লাগলেন, একটা নিয়ে দেখি না কি হয়। তিনি একটা মুখোশ আস্তে খুললেন আর ভেতর থেকে একটা পচা গন্ধ বের হলো। তিনি সেটা নাকে নিয়ে শুকতে লাগলেন আর বললেন, মনে হয় অনেকদিন কেউ এটা পরেনি। সেই মুহূর্তে সূর্য ডুবে গেল, চারদিক নিস্তব্ধ হয়ে গেল। হাওরের পানি কাঁপতে লাগলো টুপটাপ শব্দে, যেন কেউ হাঁটছে পানির উপরে। আমি ভয় পেয়ে বললাম, মামা বাসায় চলো প্লিজ। মামা আর উত্তর দিলেন না, চোখ বন্ধ করে মুখোশটা মুখে পড়তে লাগলেন। আর তার গলার সুরটা কেমন যেন বদলে গেল এবং মামা বলছিলেন, খুব খিদে লাগছে। আমি দৌড়ে বাড়ি ফিরে যাই। সেই রাতেই মামা নিখোঁজ। আমার খালা রান্নাঘরে তখন পিঠা বানাচ্ছিলেন। হঠাৎ দরজার আড়াল থেকে কেউ কাঁদো কাঁদো সরে বলল, আপা পিঠা দেন, পিঠা। খালা ভেবেছিলেন হয়তো মামা, কিন্তু তার কথা বলার স্বর ছিল ভাঙা, শুকনো, আর গলার ভেতর থেকে কেমন যেন টানাটানি শব্দ আসছে। খালার দরজা খুলতেই দেখেন একটা লম্বা কালো ছায়া, মুখে সেই কাঠের মুখোশ, চোখ দুটি ফাঁকা, আর পদ্মপাতার মতো লম্বা আঙুলে একটা অদ্ভুত লাল তরল ঝরছে, মনে হচ্ছে যেন রক্ত ঝরছে। ছায়াটা বলল, ওরা অপেক্ষা করছে, তাদের খিদে পেয়েছে। খালা জ্ঞান হারিয়ে ফেলেন। সারা রাত গ্রামের সবাই খুঁজল নওশাদ মামাকে, কিন্তু কোথাও পাওয়া গেল না। ভোর 4টায় হাওর পাড়ে একজন বৃদ্ধ দেখেন মামা হাওরের পাড়ে অজ্ঞান হয়ে রাস্তার ধারেই পড়ে আছেন।
এরপর তিনি একজন হুজুর ডেকে নিয়ে আসলেন এবং তিনি কিছু ঝাড়ফুঁক দিয়ে মামাকে সারিয়ে তুললেন। কিছুক্ষণ পর মামার জ্ঞান ফিরল। এরপর সেই পুরনো গাছটিতে আর কখনো সেই ধরনের মুখোশ দেখা যায়নি, কিন্তু এখনও সেই হাওরের মাঝে 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 দেখা যায় ভাসমান একটি ছায়া, যেটি মুখোশ পরে কারো দিকে তাকিয়ে আছে। নাজিব ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ঘটনাটি পাঠানোর জন্য। সো গাইস, আগামী সপ্তাহে যেহেতু আমাদের একটি স্পেশাল এপিসোড থাকছে, তাই যারা ঘটনা পাঠাতে চান তারা এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন। আর সেখানে ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো horrornight731@gmail.com। আপনার নাম এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে আমাদের কাছে পাঠিয়ে দিন। ঘটনার শুরুতেই উল্লেখ করুন যে আপনি কি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন অথবা লিখেও পাঠাতে পারেন। সো লিসনার্স, আজকের জন্য এখানেই শেষ করব। আবার কথা হবে আগামী শুক্রবার। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি হরর নাইটে মেতে থাকুন। টাটা।